আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা পর্যায়ক্রমে জীবন পাঠ চ্যাপ্টারটা শেষ করেছি। তোমরা সকলেই জানো আমরা জীবন পাঠ চ্যাপ্টারের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল, বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলেছি, সিকিউ নিয়ে কথা বলেছি, এমসিকিউ নিয়ে কথা বলেছি, বিভিন্ন ট্রিক্সের সাহায্যে কীভাবে অধ্যায়টাকে সুন্দরভাবে মনে রাখা যায়, কঠিন বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা আজকে এই বইয়ের অর্থাৎ জীববিজ্ঞানের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, জীবকোষ ও টিস্যু। আমি আশা করব তোমরা যারা নতুন আমাদের ক্লাসটা দেখছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা আমাদের জীবন পাঠ ক্লাসটা দেখে আসো। তোমরা যদি জীবন পাঠ ক্লাসটা দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পড়ানোর সিস্টেমটা কীরকম, আমরা কীরকমভাবে পড়াচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে যা আজকে নতুন দেখছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই এবং তোমাদেরকে বলতে চাই যে তোমরা সকলে আমাদের সঙ্গে থাকবে। আমাদের যদি তোমরা সঙ্গে থাকো ইনশাআল্লাহ, তাহলে আমরা তোমাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারবো। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। এটা হচ্ছে একটা সেকেন্ড চ্যাপ্টার। তোমাদেরকে যদি আমি বলতে চাই যে এই চ্যাপ্টার থেকে মিনিমাম, আমি যদি তোমাদেরকে বোর্ড কোশ্চেন বা বিভিন্ন ইয়ে থেকে যদি বলতে চাই, এই কোশ্চেন থেকে কিন্তু অনেক সিকিউ করা যায়। মিনিমাম দুইটা সিকিউ তোমরা এখান থেকে কমন পাবা। এবং এমসিকিউর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখান থেকে মূলত 5টা এমসিকিউর মতো আসে। অর্থাৎ তোমরা এখান থেকে মিনিমাম 2টা সিকিউ কমন পাবা এবং 5টা এমসিকিউ তোমরা এই অধ্যায় থেকে কমন পাবা ইনশাআল্লাহ। এবং 2টা যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তোমরা আরও একটা দেখতে পেতে পারো, প্লাস 3টে সিকিউ তোমরা পেতে পারো। তাহলে বুঝতেই পারছো, এখান থেকে 30 মার্কস। থার্টি মার্কস প্লাস এমসিকিউ আছে 5 মার্কস। টোটালি তোমরা যদি এই অধ্যায়টা পড়তে চাও, এই অধ্যায়টা মূলত তোমাকে 35 থেকে 40 মার্কসের জন্য পড়তে হবে বোর্ডের ক্ষেত্রে। তুমি যদি 35 থেকে 40 মার্কসের জন্য তোমাকে এই টোটাল অধ্যায়টাই পড়তে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কথা তোমাদেরকে বললাম, যে তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে না পড়ো তাহলে তুমি বোর্ডে কমসে কম 2টা সিকিউ মিস করবা এবং পাশাপাশি 5টার মতো এমসিকিউ তুমি কী করবা, মিস করে ফেলবা। তো সুতরাং এই অধ্যায় থেকে অনেকে বলেছে ভাই আমি অধ্যায়টা স্কিপ করতে চাই, বা এই অধ্যায়টা আমি সেরকমভাবে পড়াশোনা হয়নি, বা এই অধ্যায়টা সম্পর্কে আমার এখনও বেসিক ক্লিয়ার নয়। এরকম অনেকে রয়েছে, আমি আমার অনেক ফ্রেন্ডসকে দেখেছি তারা অধ্যায়টা কীভাবে স্কিপ করে। তো অধ্যায়টা মোটামুটি একটা কঠিনের মতো লাগে, কিন্তু আমি তোমাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যেন অধ্যায়টা তোমাদের কাছে সম্পূর্ণরূপে ইজি হয়ে যায়। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই অধ্যায়ের শুরুতে যে কথাটা রয়েছে সেটা রয়েছে জীবকোষ। জীবকোষ। তো দেখো, জীবকোষ কথাটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 2টা শব্দ রয়েছে, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে কোষ। তোমরা সকলে জানো কোষের ইংলিশ টার্ম হচ্ছে কি সেল। ঠিক একইভাবে রয়েছে কি জীব, অর্থাৎ যে জীবদেহ গঠন। জীবদেহ বলতে সেটা প্রাণী দেহ হতে পারে, উদ্ভিদ দেহ হতে পারে। জীবদেহ গঠনের যে ক্ষুদ্রতম একক সেটাকে জীবকোষ বলা হয়ে থাকে। আমি তোমাদেরকে একটা সুন্দর, তোমরা 8, 9, 10-এ এই বিষয়টা পড়ে আসছো, আমি তোমাদেরকে সেটা আবার রিক্যাপ করতে চাই। সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে সেল, এখান থেকে টিস্যু, সেল, টিস্যু এবং সেখান থেকে অর্গান, এবং সেখান থেকে পরবর্তী ধাপটা রয়েছে বডি। তো দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা হিউম্যান চেইন এর যে প্রথম সিরিয়ালে যে ধাপটা রয়েছে সেটা কিভাবে শুরু হয়, প্রথমে সেল থেকে, তারপরে টিস্যু, তারপরে অর্গান, তারপরে হচ্ছে বডি। অর্থাৎ আমি যদি তোমাদেরকে মানব কোষের ক্ষেত্রে বলি, তোমরা দেখবা যে মানব
প্রথম মানব শিশু বা আমরা যে মানুষ বা যে কোনো উদ্ভিদ বা যে কোনো জীব প্রথমে কী দিয়ে শুরু হয়? একটা গাঠনিক উপাদান সেল থেকে, এবং অসংখ্য সেল যখন একই রকমের কাজ করে তখন সেটাকে কী বলা হয়ে থাকে? টিস্যু। এবং অসংখ্য টিস্যু যখন আবার একই রকম কাজ করে তখন সেটাকে কী বলা হয়ে থাকে? অর্গান। যেমন আমাদের হাত, পা, চোখ রয়েছে, এগুলো কি একটা করে অর্গান। আচ্ছা, এরকম আর অসংখ্য অর্গানের সমন্বয়ে কী তৈরি হয়? বডি। তাহলে আমি আশা করি তোমরা পুরো চেইনটা বুঝতে পারছো যে প্রথমে কি সেল থেকে শুরু, অর্থাৎ ক্ষুদ্রতম একদম গাঠনিক যে ক্ষুদ্রতম একক, যেটা সবচেয়ে কি একদম ছোট, যেটা ক্ষুদ্রতম একক যেটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে কি সেল, তারপর হচ্ছে টিস্যু, তারপর হচ্ছে কি অর্গান, এবং শেষের নাম্বারটা কি হচ্ছে বডি। তো এইভাবেই কি পর্যায়ক্রমে পুরো চেইনটাই সম্পন্ন হতে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা জীবকোষ সম্পর্কে একটা বেসিক ধারণা নেওয়া যাক। আমরা একটা মানব কীভাবে অর্গান গঠিত হয়, কীভাবে বডি গঠিত হয় সেটা আমরা জানলাম। তো চলো এবার আমরা প্রথমে জানবো যে জীবকোষ সম্পর্কে কীভাবে আমরা ধারণা নিতে পারি। জীবকোষ মূলত এটা কতে আসে, যে ভাই এরকম প্রশ্ন করে যে জীবকোষ কাকে বলে, এটা কতে প্রশ্নটা করে জীবকোষ কাকে বলে। এর দুইটা সংজ্ঞা রয়েছে। একটা রয়েছে যে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক, এটাকে জীবকোষ বলা হয়ে থাকে। আর একটা সংজ্ঞা রয়েছে বিজ্ঞানী লোই এবং সিকেভিচ, এই দুইজন বিজ্ঞানী একটা সংজ্ঞা দিয়েছেন, বিজ্ঞানী লোই ও সিকেভিচ। বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকেভিচ 1969 সালে তার একটা সংজ্ঞা দান করেন। বিজ্ঞানী লোই এবং সিকেভিচ এই সংজ্ঞাটা সবচাইতে বেশি প্রযোজ্য। আমি তোমাদেরকে শুরুতে বলেছি, অর্থাৎ জীবদেহ গঠনের একটা জিনিস যখন গঠিত হয় তখন ক্ষুদ্রতম যে এককটা রয়েছে সেটাকেই বলা হয় থাকে তার জীবকোষ একক, ক্ষুদ্রতম একক। যেমন জীবকোষের ক্ষেত্রে বলছে, আমি তোমাদেরকে যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি তাহলে তোমরা কি সহজেই বুঝতে পারবা। যেমন তোমরা অনেকেই মোয়া চেনো না, যে আমাদের গ্রাম্য ভাষা যেটাকে বলা হয় থাকে মোলা, অনেকগুলো মুড়িয়ে সমন্বয় হয়ে তৈরি হয় না মোয়া? আচ্ছা, এখানে মূলত মুড়ি থাকে এবং গুড় থাকে, অনেক কিছু মেশানো থাকে, এক এক জায়গায় এক এক রকম তৈরি হয়। তো দেখো এটা সাধারণত চিরা অথবা কি মুড়ির হয়ে থাকে। তো তুমি যদি এটাকে ভেঙে ফেলো তাহলে কি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র মুড়িগুলো পাবে না? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মুড়ি মিলে মোয়া গঠিত হয়, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে জীবকোষ হচ্ছে একদম ক্ষুদ্রতম একক, একদম কি সবচেয়ে ক্ষুদ্রতম এককটা হচ্ছে কি জীবকোষ। তো দেখো বিজ্ঞানী লোই এবং সিকেভিচ কি বলছেন। বিজ্ঞানী লোই এবং সিকেভিচ তারা মূলত তিনটা টার্ম নিয়ে কথা বলছেন। তারা যে জীবকোষের সংজ্ঞা দিয়েছেন বা জীবকোষের সংজ্ঞার মধ্যে তারা তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছেন। এক নাম্বারটা হচ্ছে বলছেন যে জীবজ ক্রিয়াকলাপের একক। কি বলছেন তারা যে সংজ্ঞাটা দিয়েছেন জীবকোষের, তার মধ্যে প্রথম টার্মটা যারা বলেছেন যে জীবজ ক্রিয়াকলাপের একক, এবং দুই নম্বর যে কথাটা বলেছেন তারা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। কি বলছেন যে জীবজ ক্রিয়াকলাপের একক বৈষম্যবিদ্ধ পর্দার আবৃত, এবং তিন নাম্বার কথাটা যেটা বলছেন সেটা হচ্ছে তোমার কি সজীব মাধ্যম ছাড়া কি আত্মপ্রজননে সক্ষম। এই তিনটা টার্ম তারা উল্লেখ করছেন। কি টার্ম? যে জীবজ ক্রিয়াকলাপের একক। এখন জীবজ ক্রিয়াকলাপের একক বলতে কি বোঝায়? জীবজ ক্রিয়াকলাপের একক বলছে, আমি তোমাকে একটু আগে যে বিষয়টা বললাম যে ক্ষুদ্রতম একক, অর্থাৎ জীবদেহ গঠনের যে একদম ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কি জীবজ ক্রিয়াকলাপের একক। দুই নম্বর টার্মটা বলছে যে বৈষম্য ভেদ্য পর্দার আবৃত। এখন বৈষম্য ভেদ্য পর্দাটা কি, এখন এই সম্পর্কে আমরা জানবো। তোমরা সকলে জানো পর্দা তিন ধরনের আছে, তাই না? কি পর্দা তিন ধরনের,
কি কি 3 ধরনের? একটা হচ্ছে তোমার ভেদ্য পর্দা, একটা হচ্ছে অভেদ্য, এবং 3 নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ধভেদ্য। একটা ভেদ্য, একটা অভেদ্য, আর একটা কি অর্ধভেদ্য, বা যেটাকে কি বৈষম্য ভেদ্য বলা হয়ে থাকে। তো দেখো তো কি বলছে, ভেদ্য পর্দা। তোমরা সকলে জানো ভেদ্য পর্দার কথার অর্থ হচ্ছে যে পর্দা দিয়ে কি সব কিছুই যাতায়াত করতে পারে। ফর অ্যান এক্সাম্পল, অর্থাৎ যে পর্দা দিয়ে কি সব কিছুই সে যেতে দেয়। ফর অ্যান এক্সাম্পল, কীরকম সব কিছু যেতে দেয়? যেমন তোমরা অনেক বিষয়ে দেখেছো, যেমন তোমরা সরকারি হসপিটালগুলোতে দেখো যে সেখানে কি সবার জন্য কি উন্মুক্ত, তাই না? তো এরকম দেখো যে সকল পর্দার মধ্যে ভেদ্য পর্দা রয়েছে যেগুলো কি সব কিছু যেতে দেয় বলতে সরকারি হসপিটাল, সরকারি যেসব বিষয়গুলো রয়েছে, সরকারি ক্লিনিকগুলো, সেখানে কি সবাই আসতে পারে। সেখানে ধনী গরিব নির্বিশেষে কি সবাই সেখানে গিয়ে কী করতে পারে, চিকিৎসা নিতে পারে। সবার জন্য প্রযোজ্য যেটা, সেটা হচ্ছে কি যে ভেদ্য পর্দা, অর্থাৎ সেখানে কি সবাই যেতে পারে। এখন অভেদ্য পর্দা কি? অভেদ্য পর্দা হচ্ছে যেখানে কি কেউ যেতে পারে না। যেমন কীরকম হতে পারে ভাইয়া? কীরকম? যে যেমন এমন কোনো জায়গা রয়েছে, যেমন দেখো যে আমরা যদি যারা ইসলাম ধর্মের অনুসারী আছি, তা আমরা সকলে জানি যে ফেরেশতাদের কি একটা নির্দিষ্ট মহাকাশের মধ্যে কি তাদের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। এই সীমানার উপরে কি তারা কেউ আর উঠতে পারবে না। যেমন জিবরাইল আলাইহিস সালাম কি তারও একটা কি সীমানা রয়েছে। এই সীমানার তিনি একটু যদি উপরে ওঠেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সমস্ত কি করে দেবেন, সমস্ত পাখনাগুলোকে জ্বালিয়ে দেবেন। ঠিক সেরকমভাবে যে এমন কিছু স্তর রয়েছে যেখানে আমরা কি করতে পারি না, কেউ প্রবেশ করতে পারি না, তাই না? কেউ যেতে পারে না। ঠিক অভেদ্য পর্দাটা হচ্ছে যেখানে কথা অর্থ হচ্ছে যে নেই বা যেতে পারে না, ভেদ্য অর্থাৎ কোনো কিছু তার ভিতর দিয়ে কী করতে পারে না, যেতে পারে না। আচ্ছা, এখন 3 নাম্বার যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে কি অর্ধভেদ্য। এখন অর্ধভেদ্যটা কীরকম? আমি তোমাদেরকে এই অর্ধভেদ্যটা বিষয়টা একটু বুঝিয়ে বলি। একটা সহজ উদাহরণ কি জানো? অর্ধভেদ্য হচ্ছে এর যদি সহজ উদাহরণ দিই, এই অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য যেটাকে বলা হয়, এর বৈষম্যভেদ্য এর সহজ একটা উদাহরণ হচ্ছে তোমার যে প্রাইভেট ক্লিনিকগুলো, প্রাইভেট হসপিটাল। কি বলছি? যে প্রাইভেট হসপিটাল, যেমন দেখো তোমার যদি টাকা পয়সা থাকে, অতিরিক্ত টাকা পয়সা থাকে, তাহলে তুমি কি প্রাইভেট হসপিটালে যাবে কি না? আচ্ছা, এখন তোমার যদি টাকা নাই, তাও কি যে তাহলে তুমি কোন হসপিটালে যাবে? দেশি বা সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে যাবে। আর প্রাইভেট হসপিটালের কথা অর্থ হচ্ছে যাদের টাকা রয়েছে, যারা কি মানে একদম বিত্তশালী লোক আর কি, তারাই কী করতে পারে, প্রাইভেট হসপিটালে ঢুকতে পারে। ঠিক একইভাবে অর্ধভেদ্য হচ্ছে যে প্রাইভেট হসপিটালের মতো তুমি যদি গরিব মানুষ হও বা যারা গরিব ব্যক্তি আর কি, তাদেরকে যদি তুমি দেখো তারা কি প্রাইভেট হসপিটালে যেতে পারে না। আবার যারা মধ্যবিত্ত রয়েছে তারাও যদি যায়, সেখানে কি তাদের একটা অনেকটা বেশি কস্ট পড়ে যায়, তাই না? তো প্রাইভেট হসপিটালটা মূলত রয়েছে কাদের জন্য? একদম যারা বিত্তশীল লোক, তাই না? তাদের জন্য কি প্রাইভেট হসপিটাল। আচ্ছা, এই প্রাইভেট হসপিটালটা রয়েছে অর্ধভেদ্যর মতো, অর্থাৎ যার টাকা আছে তাকে ঢুকতে দিচ্ছে, যার টাকা নেই তাকে কী করতেছে না, ঢুকতে দিচ্ছে না। ঠিক এইরকমভাবেই পর্দাকে বলা হয়। তাহলে বুঝতে পারছো, ভেদ্য পর্দা মানে সব কিছু যেতে দেবে প্রাইভেট হসপিটালের মতো, বা সরকারি হসপিটালগুলোর মতো, গভর্নমেন্ট হসপিটালগুলোর মতো। আর অভেদ্য কথা অর্থ হচ্ছে কাউকেই ঢুকতে দেবে না সেখানে, একদম পুরোদমে সিকিউর, কারো ঢুকতে দেবে না সেখানে। আর অর্ধভেদ্য কথা হচ্ছে প্রাইভেট হসপিটাল, বা তোমরা যেখানে কি যাদের টাকা আছে তাদেরকে ঢুকতে দেবে, যাদের টাকা আছে নাই তাদেরকে কী করতে পারে, ঢুকতে দেবে না। এবং এর আরেকটা উদাহরণ তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি আরেকটা উদাহরণ দিয়ে বোঝান, তাহলে হচ্ছে তোমার যে সেনাবাহিনীর যে ইয়াগুলো রয়েছে, ক্যাম্পগুলো রয়েছে, অর্থাৎ যেখানে সেনাবাহিনী কী করে বাস করে, আর সেনানিবাসগুলো, এই সেনানি বা ক্যান্টনমেন্ট যেটাকে আমরা বলি, ক্যান্টনমেন্টের ভিতরে কি তোমার যদি অনুমতি থাকে তাহলে তুমি ঢুকতে পারবা, অনুমতি না থাকলে তুমি কী করতে পারবা, ঢুকতে পারবা না। ঠিক সেই রকম হচ্ছে অভেদ্য পর্দা বা অর্ধভেদ্য। এটাই বলছে, এটাকেই বলা হয় বৈষম্যভেদ্য। যেটাই বৈষম্যভেদ্য সেটাই কি অর্ধভেদ্য। অর্থাৎ ওর যার ইচ্ছা, মানে যাকে ইচ্ছে ঢুকে দিতে পারবে, আবার যাকে ইচ্ছে তার মর্জি অনুসারে, যাকে মন চাইলে ঢুকতে দিল, যাকে মন চাইলে না ঢুকতে দিল না। এই জন্য বলছে বৈষম্যভেদ্য পর্দার দ্বারা আবৃত এবং আত্মপ্রজননে সক্ষম। আত্মপ্রজনন কথা অর্থ হচ্ছে নিজের প্রতিরূপকে নিজেই সৃষ্টি করতে পারে, অর্থাৎ কি নিজেই বিভাজিত হতে পারে। এই লোই এবং সিকিমিজ বলেছেন যে এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে আমরা কী বলবো, জীবকোষ বলবো। আমি আশা করি তোমরা পুরো টার্মটাই বুঝতে পেরেছ।
এটাই হচ্ছে জীবকোষের সংজ্ঞা। সবচেয়ে তুমি সুন্দর সংজ্ঞা দিতে চাও তাহলে এভাবে বলতে পারো যে কি বৈষম্যভেদ পদার্থ দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক এবং কি সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম তাদেরকে কি বলে থাকে জীবকোষ বলা হয়ে থাকে। তো জীবকোষ সম্পর্কে আমাদের পুরো টার্মটা ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জীবকোষের প্রকারভেদ। এখন জীবকোষ বা কোষের যে প্রকারভেদটা রয়েছে, প্রকারভেদ যদি আমি তোমাদেরকে বলি, কোষের প্রকারভেদ মূলত দুই প্রকার। কোষকে এরা প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা তোমার আদি কোষ আর একটা কি প্রকৃত কোষ। আমরা প্রথম অধ্যায়টা পড়ে আসছি, তোমরা সকলেই জানো। কি পড়েছিলাম বলো তো? আমরা পড়েছিলাম না যে তোমার প্রোক্যারিওটিক কোষ, পড়েছিলাম কিনা? পড়েছিলাম। আবার একটা আমরা কি বলেছিলাম, ইউক্যারিওটিক পড়েছিলাম না? পড়েছিলাম কিনা বলো? আমরা পড়েছিলাম। আমরা কোন পাঠে পড়েছিলাম? জীবন পাঠে পড়েছিলাম। আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম যে প্রো কথা অর্থ হচ্ছে আদি এবং ক্যারিয়ন কথা অর্থ হচ্ছে বহন করা, অর্থাৎ যে সকল কোষ আদি বৈশিষ্ট্য বহন করে থাকে প্রোক্যারিওটিক সেল বলা হয়ে থাকে। এবং ইউক্যারিওটিক সেল, ইউ কথা আমি কি বলেছিলাম? ইউ কথা অর্থ হচ্ছে সত্য বা কি প্রকৃত, আর ক্যারিয়ন কথা অর্থ হচ্ছে কি বহন করা, অর্থাৎ যে সকল কোষ কী করে, যে সত্য বা প্রকৃত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে কী বলা হয় থাকে প্রোক্যারিওটিক সেল। আমি আশা করি তোমরা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছ। অর্থাৎ যে সকল কোষ আদি বৈশিষ্ট্য বহন করে, আদি বৈশিষ্ট্য বহন করে বলতে কি সুগঠিত নিউক্লিয়াস, আর যে সকল কোষ আদি বৈশিষ্ট্য বহন করে না তাদেরকে কী বলা হয় থাকে যে প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম যে আদি কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। এখন তোমাকে আমি এই বিষয়টাতে আরও কিছু বিষয় আমি বলেছিলাম তোমাদেরকে যে আদি কোষ কথার অর্থ হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ কি নিউক্লিয়াস সুগঠিত নয়। বলেছিলাম কিনা? বলেছিলাম কি যদি তাদের আদি বৈশিষ্ট্য রয়েছে তাদের কি নিউক্লিয়াসটা সুগঠিত নয় এবং প্রকৃত কোষ কি সুগঠিত নিউক্লিয়াস। বুঝতে পারছো কি বলছি? যাদের আদি কোষ থেকে নিউক্লিয়াসটা সুগঠিত হয় এবং যারা প্রকৃত কোষ তাদের নিউক্লিয়াসটা কি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। নিউক্লিয়াস সুগঠিত বলতে নিউক্লিয়াসের ভিতরে যে অন্যান্য অঙ্গাণুগুলো সেগুলো কি সুগঠিত, যেমন নিউক্লিয়ার মেমব্রেন বলো, নিউক্লিয়ার এনভেলাপ বলো, ক্রোমোসোম বলো, যে অন্যান্য অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো সবগুলো কি অবস্থা থাকবে? সুগঠিত অবস্থা থাকবে। আর যাদের সুগঠিত না তাদের সবগুলো অঙ্গাণু কি থাকবে? সুগঠিত অবস্থায় থাকবে না। এখন এবার প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই প্রকৃত কোষ যেটা রয়েছে এই প্রকৃত কোষকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় জনন কোষ, আর একটাকে হচ্ছে তোমার কি দেহ কোষ। কি বলছে? একটা হচ্ছে কি জনন কোষ আর একটা তোমার কি দেহ কোষ। এখন জনন কোষ আর দেহ কোষ কি? জনন কোষ হচ্ছে যে সকল কোষ বা সেল রয়েছে যেগুলো কি জনন কাজে অংশগ্রহণ করে। জনন কোষ বলতে সকল কি করে জনন কাজে অংশগ্রহণ করে, যেমন কি শুক্রাণু এবং কি ডিম্বাণু। আর দেহ কোষ বলতে তাদেরকে বোঝাচ্ছে যেমন কি অটোসোমগুলো। যে সকল কি অটোসোম রয়েছে, তোমরা জানো মানুষের দেহে কত জোড়া কোষ দ্বারা গঠিত? 23 জোড়া, তাই না? এর মধ্যে কি 22 জোড়া রয়েছে যেগুলো কি দেহ কোষ গঠন করে এবং 1 জোড়া রয়েছে যেগুলো কি করে তোমার জনন কোষ হিসাবে পরিচিত, তাই না? মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রকৃত কোষকে আমরা কয় ভাগে ভাগ করা হয়? 2 প্রকার। একটা জনন কোষ আর একটা কি দেহকোষ। জনন কোষ বলতে কি যে সকল কোষ কি জনন কাজে অংশগ্রহণ করে, আর তোমার দেহকোষ বলতে হচ্ছে কি যে সকল কোষ কি দেহ গঠনে অংশগ্রহণ করে। তো আশা করি মোটামুটি তোমাদের এই কোষের প্রকারভেদ যেটা আমি বলেছি তোমাদের কাছে একটা ক্লিয়ার, তাই না? হ্যাঁ, কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, সুগঠিত নিউক্লিয়াস নয়, সুগঠিত নিউক্লিয়াস। আর সুগঠিত নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াসের ভিতরে অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কি সবগঠিত সুগঠিত অবস্থায় থাকবে। এটা কিন্তু সহজ একটা ট্রিক্স, তোমরা মনে রাখবা। যাদের ক্ষেত্রে দেখবে যে সুগঠিত নিউক্লিয়াস নয়, আমি তোমাদেরকে যখন জীবন পাঠ অধ্যায়ে পড়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য সহজ ট্রিকটি ছিল যে দেখব সুগঠিত নিউক্লিয়াস কিনা। সুগঠিত নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসের ভিতরে যে সকল বস্তু রয়েছে বা নিউক্লিয়াসের ভিতরে যে সকল কি পদার্থ রয়েছে সেগুলো সবগুলো কি থাকবে সুগঠিত থাকবে। আর যদি সুগঠিত না হয় তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি সুগঠিত অবস্থায় থাকবে না। এই হচ্ছে পুরো টার্মটা। আমি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। আর তোমাদের 3টে টার্ম রয়েছে সেগুলো কি কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কি কোষ ঝিল্লি। তোমাদেরকে এখন আমি তোমাদের টার্মগুলো পড়াই, তোমার সেই টার্মগুলো কি করবা যে বুঝতে পারবা। তো দেখো, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি, এই 3টে টার্ম থাকলো। আমরা আমাদের নেক্সট লেকচারে, আজকে লেকচারটা অনেক বড় হয়ে গেছে, তোমরা আজকে এগুলোই নিয়ে পড়াশোনা করো। আমাদের নেক্সট লেকচারে আমরা কি করব, নেক্সট লেকচারে, তাই না, নেক্সট যে লেকচারটা থাকবে সেখানে আমরা কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি নিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। আমি ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে ক্লাসটা শেয়ার করে দাও। এবং খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ ওপেন করছি ইনশাআল্লাহ। আমি আশা করব তোমরা সকলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে ক্লাসটা শেয়ার করে দেবে এবং ফেসবুক গ্রুপে জয়েন করবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।